আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পঞ্চায়েত এলাকায় ভিভিজি রামজি প্রকল্প দ্রুত চালু করার জন্য পঞ্চায়েত আধিকারিক, প্রধান ও সদস্যদের 4 দিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হচ্ছে নিউ টাউন কনভেনশন সেন্টারে। রাজ্যে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। 1993-এর 21শে জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় পেশ করেছেন। এদিকে 21শে জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ শহরে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হচ্ছে। রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের 24টি জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা। অনুষ্ঠানে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ভিত্তিক প্রতিবেদন, ভোটের সততা বজায় রাখা, জালিয়াতি রোধ, নিরীক্ষা ব্যবস্থা, আইনি কাঠামো, প্রযুক্তি নির্ভর বিশেষ ভোটদান এবং দূরবর্তী ভোটদানের ভবিষ্যৎ নিয়ে একাধিক অধিবেশন হবে। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচক, প্রশাসক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরাও এতে অংশ নেবেন। পোস্টাল ব্যালট এবং বিশেষ ভোটদান ব্যবস্থাকে কিভাবে আরও অন্তর্ভুক্তিমূলক, সহজপ্রাপ্য ও সুরক্ষিত করা যায় তা নিয়ে মতবিনিময় হবে। আন্তর্জাতিক পর্বে নেপাল, আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা সহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা ভার্চুয়াল মাধ্যমে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। রাজ্য সরকার সব পঞ্চায়েত এলাকায় ভিভিজি রামজি প্রকল্প দ্রুত চালু করার জন্য পঞ্চায়েত আধিকারিক, প্রধান ও সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল বিধানসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে বলেন, নিউ টাউন কনভেনশন সেন্টারে 4 দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রকের আধিকারিকরা এতে অংশ নেবেন। নিয়মের কিছু পরিবর্তন হওয়ায় এখনও পর্যন্ত রাজ্যে মাত্র 15% পঞ্চায়েতে এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে বলেও মন্ত্রী জানান। উল্লেখ্য, গত 1 জুলাই সারা দেশের সঙ্গে এ রাজ্যেও চালু হয়েছে ভিভিজি রামজি প্রকল্প। বছরে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের সংস্থান রয়েছে এই আইনে। সাধারণ মানুষের কাছে পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে নির্বাচিত প্রধানের পরিবর্তে সরকারি সচিবদের আরও বেশি প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে যাতে কোনোভাবেই অচলাবস্থা তৈরি না হয় সেই লক্ষ্যে খুব শীঘ্রই বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলেও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে দিলীপবাবু জানান, পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ পূরণে 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হচ্ছে এবং নিয়োগের দায়িত্ব দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশন পিএসসিকে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসএপির আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হলো। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তাঁর সরকারকে নির্বাচিত করেছেন, তাদের সেই প্রত্যাশা পূরণ করাই তার সরকারের অঙ্গীকার। জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা ও রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে তারা নিরলস প্রয়াস চালিয়ে যাবেন। এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলেও শ্রী অধিকারী আশা প্রকাশ করেন।
অন্যদিকে বিজেপির জাতীয় তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেছেন, বছরের পর বছর পশ্চিমবঙ্গে দরিদ্র ও প্রান্তিক মানুষ বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান বিজেপি সরকার তাদের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি মতো সামাজিক কল্যাণমূলক পেনশনের পরিমাণ বৃদ্ধি করায় তাদের সুসংহত জীবনযাপনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হল। পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে 5 বছরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত কেবল 2 বছরের জন্য কার্যকর হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থ দপ্তর থেকে গতকাল এই মর্মে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছরের 20 জুলাই অর্থাৎ গতকাল থেকে আগামী 2 বছর এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে যেসব সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেগুলির ক্ষেত্রে আবেদনকারীরা বর্ধিত সময়সীমার সুবিধে পাবেন। সেগুলির নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে যদি 2 বছর পেরিয়ে যায় সেক্ষেত্রেও আবেদনকারীরা সেই সুবিধে পাবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় ও সরকারি পরিষেবায় বাংলা ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় ঘোষণা করেন। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব, কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার 4টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় এগুলি তৈরি করা হবে। স্বাস্থ্যমন্ত্রী শরৎদত্ত মুখোপাধ্যায় গতকাল বিধানসভায় একথা জানান। এছাড়া অ্যাম্বুলেন্স নিয়ে দালালদের বাড়বাড়ন্ত রুখতে রাজ্য সরকার নতুন অ্যাপ চালু করারও সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং অ্যাম্বুলেন্সের অ্যাপের মাধ্যমে আপনারা অ্যাম্বুলেন্স দেখতে পাবেন আর চারপাশে কটি আছে। অ্যাম্বুলেন্স ত্রিস্তরীয় অ্যাম্বুলেন্স হবে, একটা নর্মাল, একটা মিডিয়াম, একটা ইন্টেন্সিভ কেয়ারের অ্যাম্বুলেন্স। এই ত্রিস্তরীয় অ্যাম্বুলেন্সের মধ্যে কোনটা আপনার চাই দেখবেন, কোথায় যাচ্ছেন দেখবেন, সঙ্গে সঙ্গে অ্যাপ আপনাকে কি এর ভাড়া হতে পারে সেটা দেখিয়ে দেবে। প্রত্যেকটা গাড়ি নিয়ম মাফিক চলছে কিনা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা, আরটি ফেল কিনা, পলিউশন ফেল কিনা সেগুলো দেখা, অক্সিজেন আছে কিনা, প্যারামেডিক আছে কিনা, স্ট্রেচারের কি অবস্থা, সেগুলো চেক না করলে অ্যাপেও জয়েন করতে পারছে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993-এর 21 জুলাই পুলিশের গুলিচালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। হতাহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যে সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন, তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনায় আইনসম্মত পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। এদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র কমিশনের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন চাপা পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সরকার সামনে এনেছে। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও 21 জুলাই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কমিশন গঠন করলেও সেটির রিপোর্ট প্রকাশ্যে না আনায় তার অসৎ মনোভাবের পরিচয় প্রকাশ পেল বলে মন্তব্য করেছেন। 21 জুলাই পালন করার কোনো অধিকারই মমতা ব্যানার্জির নেই বলে তাঁর দাবি।
এদিকে 21শে জুলাইয়ের ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কলকাতায় 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হচ্ছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে মেয়র রোডে শহীদ তর্পণ ও সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শহীদ মিনারে 21শে জুলাইয়ের সমাবেশ করা হবে। এই 3টি সভার জন্য শহীদ মিনার, গান্ধী মূর্তি ও বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। 3 জায়গাতেই চালানো হবে ড্রোনের মাধ্যমে নজরদারি। বিরোধী দলনেতা এবং কালীঘাট তৃণমূল কংগ্রেস ব্লক পরিষদীয় দলের আবেদন মেনে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ বেলা 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘণ্টার সভার অধিবেশন বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসিজিআই দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ভারতের পিভি সিন্ধু চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ খেলতে নামবেন। আজ সেই বিস্তারিত খবরে। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটিই প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কার দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাসির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। উত্তর ম্যাসিডোনিয়ার সংসদীয় বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জ্যাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেজ আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে। We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India-SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership. ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু
ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSP এর আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হলো। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তাঁর সরকারকে নির্বাচিত করেছে, তাদের সেই প্রত্যাশা পূরণ করাই তাঁর সরকারের অঙ্গীকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993 এর 21 জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওই ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, বহু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া যায়নি। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেখানে গুলি চালনা হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হরপাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার 2 শিশু সহ 11 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে হল 23। এখনও 7 জন নিখোঁজ। উপরাজ্যপাল মনোজ সিনহা কয়েকটি জায়গায় ইতোমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজৌরি ও পুঞ্চের মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্তিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কণ ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হরপাবানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। আহত 80 জন, 100-র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডানে 2 জন ও ইরাকে এক মার্কিন সেনা নিহত হবার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ।
এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আইআরজিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনের আল শাকির বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32-এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবে। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং এইচ.এস. প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফরে দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসেডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হল।